গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। ভূত, প্রেত, ভয়, ভালোবাসা, রহস্য এবং অ্যাডভেঞ্চার দিয়ে তৈরি আমাদের এই বিশেষ ঠিকানা চিচিংফা ক্লাসিক্স। নমস্কার শ্রোতা বন্ধুরা, চিচিংফা ক্লাসিক্সে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। অনেকদিন পর আবার একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ আপনারা শুনবেন লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে কামুক রাতের আর্তনাদ। লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জির লেখা আরও একটি গল্প এর আগেও আমাদের চ্যানেলে সম্প্রচারিত হয়েছে। আপনারা চাইলে সেটা শুনে নিতে পারেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। আজ গল্প পাঠে আমি সৌভিক, অন্যান্য চরিত্রে সুপ্রিয়, সঞ্জু, পৃথা এবং সায়ক। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি সৌভিক এবং সুমিত। প্রচ্ছদঙ্কন সৌভিক। তাহলে আর দেরি না করে শুরু করছি চিচিংফা ক্লাসিক্সের বিশেষ নিবেদন লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে কামুক রাতের আর্তনাদ। কংক্রিটের থামে মোড়া ব্যস্ত নাগরিক জীবন থেকে একটু মুক্তি লাভের আশায় কিছুদিনের জন্য মানুষের মন একটা শান্ত নীড় খোঁজে। আর তা যদি হয় কোনো দূষণমুক্ত মনোরম গ্রাম্য পরিবেশে, তাহলে তো আর কোনো বিকল্পই থাকে না। জীবনের জাঁতাকলে পড়ে হাঁপিয়ে উঠেছিল কৌশিক নিজেও। একটা শান্ত নিবিড় ঠিকানার খোঁজে সেও আজ বেরিয়ে পড়েছে। রওনা দিয়েছে গ্রামের ফার্ম হাউসের উদ্দেশ্যে। বাড়িতে জানিয়ে গেলে নানান রকম বাধা আসতে পারে, তাই কাউকে না জানিয়েই আজ অফিস থেকে সরাসরি তাদের ফার্ম হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ডুপ্লিকেট চাবিটা অফিস যাবার আগেই তুলে নিয়েছে মায়ের চোখ এড়িয়ে। কয়েকটা দিন নিজের মতো করে সময় কাটাতে চায় সে। তার বাবা কোম্পানির কাজে দুদিনের জন্য বাইরে গেছে। মাকে কল করে পরে এখানে আসার খবরটা জানিয়ে দিলেই হয়ে যাবে। মা ঠিক বাবাকে ম্যানেজ করে নেবে। এই নিয়ে ৭-৫ ভাবতে ভাবতে ড্রাইভ করছিল কৌশিক। ফাঁকা রাস্তায় স্পিড তুলে এর মধ্যেই অনেকখানি এগিয়ে এসেছে। আর মাত্র কিছুটা পথ বাকি। এমন সময় হঠাৎ মাঝ রাস্তায় একটা আদিবাসী গোছের মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে জোরে ব্রেক কষে থেমে যেতে বাধ্য হল সে। শীতের রাত, পথঘাট শুনশান। একটা মেয়ে এত রাতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে দেখে খুব রাগ হলো কৌশিকের। আর একটু এদিক ওদিক হলেই ধাক্কা লেগে মেয়েটা সিধে চাকার তলায় চলে যেত। এই মেয়ে, তোর কি মরার ইচ্ছে হয়েছে নাকি? জানালার কাঁচটা নামিয়ে খেঁকিয়ে ওঠে কৌশিক। মেয়েটা পায়ে পায়ে এগিয়ে আসে। কৌশিক প্রথমে রেগে গেলেও অবাক হয়ে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। তাকিয়ে থাকার মতনই বটে। স্বচ্ছ স্বল্পবাস পরিহিতা একটা কুমারী মেয়ে, যার ঊর্ধ্বাঙ্গে স্রেফ একটা কাঁচুলি, আর হাঁটুর বেশ কিছুটা উপর থেকে কোমর পর্যন্ত শুধু একখণ্ড কাপড় জড়ানো রয়েছে মাত্র। এই শীতেও এমন খাটো পোশাক পরে আছে। যৌবনের উত্তাপে মনে হয় শীত উড়ে চলে গেছে। কৌশিক মনে মনে হাসে। মেয়েটির কপালে, গালে, চিবুকে এই শীতেও বিন্দু বিন্দু ঘাম জমেছে। ঘাড়ে, গলায়, এমনকি কাঁচুলির মাঝে ফুটে ওঠা ক্লিভেজেও
ফোঁটা ফোঁটা ঘাম চোখে পড়ছে তার। স্ট্রিট লাইটের নিয়ন আলোয় অপূর্ব মোহময়ী লাগছে মেয়েটিকে। মুই পথ হাইরে ফেলেছি বাবু। শহরে এসেছিলুম ওষুধটা কিনতে। মালঞ্চপুর গায়ে মোর ঘরটা আছে বটে। অন্ধকারে কিছু ঠাওর হচ্ছে না। বাবু, মুইকে একটু গায়ে পৌঁছে দিবি রে? মেয়েটির কথা শুনে কৌশিক যেন হাতে স্বর্গ পেল। আরে, মেয়েটি তো মালঞ্চপুর গ্রামের কথা বলছে। সে তো নিজেও সেখানেই যাচ্ছে। গ্রামের নামের সাথে মিলিয়েই তাদের ফার্ম হাউসের নাম রাখা হয়েছে মালঞ্চ বাড়ি ফার্ম হাউস। কৌশিকের মুখ থেকে নিজের অজান্তেই একটা আনন্দসূচক শব্দ বেরিয়ে আসে। আরে বাস, মেঘনা চাইতে জল। এখন অবশ্য ফোঁটা ফোঁটা জল জমছে। দেখে তো মনে হচ্ছে ঝরে পড়তে বেশি সময় লাগবে না। কৌশিক নিজের মনে হাসতে থাকে। তারপর ডোর লকটা খুলে মেয়েটিকে গাড়িতে তুলে নেয়। আমিও তো মালঞ্চপুরেই যাচ্ছি। মালঞ্চবাড়ি ফার্ম হাউসের নাম শুনেছিস নিশ্চয়ই? আমি ওখানেই যাচ্ছি। পূর্বপুরুষের তৈরি পুরনো ফার্ম হাউস। বর্তমান মালিক অবশ্য আমার বাবাই। সে যাই হোক, এবার তুই বল, তুই কে? তোর নামই বা কি? এগে বাবু, মোর নাম ফুলমণি বটে। গায়ের সবাই মোরে ফুলকি বলে ডাকে। কিন্তু বাবু, তোদের ওই বাড়িতে তো কাউরে থাকতে দেখিনে। শুনেছি ওই বাড়িটাকে সবাই দেওর বাড়ি বলে। ফুলকির কথা শুনে কৌশিক বেশ বিরক্ত হয়। ধুস, যত সব কুসংস্কারের বাসা বেঁধেছে তোদের মনে। ছাড় এইসব আজগুবি কথাবার্তা। নে, সিট বেল্টটা বেঁধে নে, গাড়ি ছাড়ছি। এইসব হাই রোডে না দাঁড়ানোটা রিস্কের ব্যাপার। ফুলকি একে গাঁয়ের মেয়ে, তার উপর আবার আদিবাসী। শহুরে আদব কায়দা তার জানা নেই। ফুলকি জড়সড় হয়ে বসে আছে। সিট বেল্টের ব্যবহার সে জানে না। সেটা মনে হতেই কৌশিক বেল্টটা বেঁধে দেয়। তারপর নিজের সিটে বসে স্টিয়ারিং ধরার সময় একবার ফুলকির দিকে তাকায়। ফুলকি এখনো আড়ষ্ট হয়ে বসে আছে। লজ্জায় তার মুখ লাল হয়ে গেছে। সিট বেল্ট বেঁধে দেওয়ার সময় ফুলকির শরীরের স্পর্শকাতর অঙ্গগুলো ইচ্ছে করেই ছুঁয়েছে সে। ফুলকির অবস্থা দেখে কৌশিকের হাসি পায়। তবে ফুলকির নামটা বেশ মনে ধরেছে তার। এমন ফুল দিয়েই কার যেন নাম ছিল। পোশাকটাও বেশ চেনা চেনা লাগছে। কোথায় যে দেখেছে কৌশিকের মনে পড়ছে না এই মুহূর্তে। মালঞ্চপুর গাঁয়ের শেষ প্রান্তে তাদের ফার্ম হাউসের পিছনের জঙ্গলে কয়েক ঘর আদিবাসী থাকে। ফুলকি নিশ্চয়ই সেখানকার বাসিন্দা। তবে ফুলকির মুখে দেওর বাড়ি নামটা শুনে কৌশিক মনে মনে চমকে উঠেছে। ব্যাপারটা তাকে জানতে হবে। ফুলকিকে কিছু বুঝতে না দিয়ে কৌশিক কপট হেসে বলল, ফার্ম হাউসটা ফাঁকা পড়ে থাকবে কেন রে পাগলি মেয়ে? বাবা তো মাঝে মধ্যেই বাড়ি পরিষ্কার করার জন্য লোক পাঠায়। যাই হোক, তুই বলতো, এই মালঞ্চপুরে তুই কতদিন ধরে আছিস? ও তাই বুঝি বাবু, তুই ও বাড়িটার মালিকের ছাওলা বটে। তা একদিন জানতে পারিনি রে। মুই তো এই গায়ে নতুন, তাই সবাইকে ঠিক মতন চিনি নে। লোকের মুখে দেওর বাড়ি শুনে তাই সেটাই কইলুম তোরে। ফুলকির কথা শুনে কৌশিকের শরীরে কামনার আগুন জ্বলে ওঠে। ফুলকি গায়ে নতুন এসেছে, সুতরাং ঝামেলা হবার চান্স কম। তাছাড়া কিসের ঝামেলা হবে? তারা দুজনেই প্রাপ্তবয়স্ক।
ফুলকির উদ্ধত যৌবন সেই কথাই বলছে। আদিবাসী পাহাড়ি মেয়েরা খুব কর্মঠ হয়। কৌশিক তাই ঠিক করে যে কদিন সে ফার্ম হাউসে থাকবে সমস্ত কাজের জন্য ফুলকিকেই রেখে দেবে। ঘরের কাজের সাথে সাথে চাহিদা মতন তার আদর যত্ন করবে, সেবা টেবা করবে। আশা করি তাকে খুশি রাখতে কোনো কার্পণ্য করবে না যৌবনবতী ফুলকি দেবী। এদিকে এসব ভাবতে ভাবতে হঠাৎ লুকিং গ্লাসে চোখ পড়ে যায় কৌশিকের। সঙ্গে সঙ্গে বুকটা ছ্যাঁত করে ওঠে। ফুলকি তার পাশেই বসে আছে, অথচ চোখে দেখা যাচ্ছে না, শুধু ফাঁকা সিট চোখে পড়ছে। এ কি করে সম্ভব? সঙ্গে সঙ্গে লুকিং গ্লাস থেকে চোখটা সরিয়ে সরাসরি তাকালো ফুলকির দিকে। গাড়ির ভিতর আবছা নীলচে আলো জ্বলছে। অ্যাক্সেলেটারে চাপ দিতে গিয়ে গাড়ির ভিতর নিজের ছায়া দেখতে পেল কৌশিক, অথচ ফুলকির কোনো ছায়া পড়ছে না। দেখে সে আঁতকে ওঠে, কিন্তু পর মুহূর্তেই তার মনে হয় আদৌ সে ঠিক দেখছে তো। শীতটা ঝাঁকিয়ে পড়েছে, তাই অফিস থেকে বেরিয়ে গাড়িতে বসেই অলরেডি 3 পেগ খেয়ে নিয়েছে। এখন চড়চড় করে নেশা চড়ছে, সেই জন্যই বোধহয় চোখে ভুলভাল দেখছে। তবু সন্দেহ দূর করতে গাড়িটা একপাশে থামিয়ে ফুলকির হাতে হাত রাখে। সঙ্গে সঙ্গে যেন কয়েক হাজার ভোল্টের শক খেয়ে ছিটকে হুমড়ি খেয়ে পড়ে স্টিয়ারিং এর উপরে। ফুলকির হাতটা পুরো বরফের মতো ঠান্ডা। কৌশিকের বুকের মধ্যে কেউ যেন হাতুড়ি পিটছে। একটু আগেই তো রীতিমতো দরদর করে ঘামছিল, আর এর মধ্যেই হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল কি করে? গাড়িতে সবকটা কাঁচ একেবারে উপর পর্যন্ত তোলা, ভিতরে ঠান্ডা হাওয়া ঢোকার কোনো চান্সই নেই। তাহলে এমন অস্বাভাবিক ঠান্ডা কিভাবে হতে পারে? মালঞ্চপুর গ্রাম এবং তার আশেপাশের জঙ্গলে অনেক ছোটখাটো টিলা এবং পাহাড় রয়েছে। পাহাড়ের ঢালে ধাপে ধাপে দিব্যি চা পাতা, সবজি আর ফল ফুলের বাগান রয়েছে। সেখানে বরফের ছিটে ফোঁটাও থাকে না। তাহলে ফুলকির হাত দুটো এমন ছ্যাঁকা লাগার মতো ঠান্ডা হলো কি করে? অনেক ভেবেও এর কোনো ব্যাখ্যা পেল না কৌশিক। তবে ঘটনাটা খুব অস্বাভাবিক হলেও একটা ব্যাপারে সে নিশ্চিত, ফুলকি সত্যি সত্যিই তার পাশে বসে আছে। ওই তো এবার ছায়াও পড়ছে। যাক, তাহলে এতক্ষণ সে যা যা দেখেছে সবই নেশার ঘোরে দেখা ভুলভাল ঘটনা। ওদিকে ফুলকি কৌশিককে ওভাবে পড়ে যেতে দেখে সিট বেল্ট খোলার চেষ্টা করে। কৌশিকের নাকে মুখে যথেষ্ট চোট লেগেছে, কয়েকটা জায়গা ফুলে উঠেছে। ওপাশে বেল্ট খুলতে গিয়ে ফুলকি নিচু হয়ে ঝুঁকে কি যেন একটা দেখছে। ফলে তার পরনের কাপড়টা আরো অনেকটা উপরে, প্রায় উরুসন্ধির কাছে উঠে গেছে। উন্মুক্ত উরুদেশ, সুডৌল স্তনযুগল, কলসির মতো নিতম্ব। কোমরের প্রতিটা অঙ্গই মৃদু কেঁপে কেঁপে উঠছে। ফুলকির সেই পাগল করে দেওয়া দেহভঙ্গিমা কৌশিকের সমস্ত যন্ত্রণা ভুলিয়ে দিয়ে তাকে আরো উন্মত্ত করে তুলেছে। ফুলকির মসৃণ উড়ুতে হাত রেখে ফুলকির দিকে তাকায় কৌশিক। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে, আরো ঘনিষ্ঠ হয়ে ফিস ফিস করে বলে ওঠে, লাভ ইউ বেবি, আই নিড ইউ, ডু ইউ লাভ মি? কৌশিক একটা বোল্ডারের কাছে
গাড়িটা দাঁড় করিয়ে রেখেছে। ফুলকি নিরক্ষর হলেও কথাগুলোর অর্থ কিছুটা আঁচ করতে পেরেছে বোধহয়। তার ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। কৌশিকের মনে হলো ফুলকি কিছু একটা বলতে চাইছে। কিরে ফুলকি, কিছু বলবি? না, মুই কিছু বলবো নিকো। তোর কি হলো সেইটা আগে বল দিকে। অমন ছিটকে পড়লি কেনে? ব্যথা লেগেছে তো? আগে মোর গায়ের বাঁধনখানা খুলে জলের বোতলটা দিয়ে দিকিনি। ভালো করে জল মালিশ দিলেই সব ঠিক হয়ে যাবে। বাঁধনটা খুলে দে, চুপটি করে বস, আমি জলটুক ছিটোয় দিই। না রে ফুলকি, জল দিতে হবে না, আমি এখন ঠিক আছি। আসলে অন্যমনস্ক হয়ে গাড়ি চালাচ্ছিলাম তো, তাই বাম্পারে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেছি। বাধ্য হয়েই এই মিথ্যেটুকু বলতে হলো কৌশিককে। সত্যি কথা বললে তাহলে গেঁয়ো অজ্ঞ মেয়েটাও তাকে নিয়ে মশকরা করত। ভীতু ভেবে তার সব কথা হেসে উড়িয়ে দিত। তবে মেয়েটা গেঁয়োই হোক আর যাই হোক, চেহারাটা কিন্তু খাসা। উফ, ফার্ম হাউসে আজ রাতে তুলতেই হবে ওকে। এই সুযোগ মোটেও হাতছাড়া করা যাবে না। কিন্তু তাদের ফার্ম হাউস নিয়ে যা রটেছে তা বাইরের লোকের কানে গেলে দিকে দিকে এই বাড়িটার বদনাম রটে যেতে পারে। এই ফার্ম হাউসটা নিয়ে কৌশিকের মনে একটা পরিকল্পনা আছে। সে এটাকে ভবিষ্যতে একটা হোমস্টে বানাতে চায়। সারা বছর বহু লোকজন পাহাড়ি গ্রামে ভ্রমণে আসে। তারা সকলেই বিভিন্ন লজে ওঠে। মালঞ্চপুর গ্রাম থেকে লজগুলো প্রায় 1 ঘন্টার পথ। আর এই পাহাড়ি পথে যানবাহন পেতে একটু সমস্যাই হয়। তাই ফার্ম হাউসটা যদি পুনর্নির্মাণ করে ভ্রমণার্থীদের জন্য খুলে দেওয়া হয়, তাহলে স্থানীয় গরিব মানুষগুলো রোজগারের একটা রাস্তা পাবে। বেশ কয়েক একর জমির ওপর অবস্থিত ফার্ম হাউসের গায়ে কয়েকটা আউট হাউসের মতো ঘরও রয়েছে। ছাদগুলো ঢালাই করে নিলেই আরও একটা করে ফ্লোর তোলা যাবে। ফলে মানুষের মন থেকে অহেতুক ভয়ও দূর হবে। শৈশব থেকে বেশ কয়েকবার ফার্ম হাউসে বেড়াতে এলেও একটা সময়ের পর থেকে বহু বছর তার আর আশা হয়ে ওঠেনি। তার বাবা কালে ভদ্রে কিছুক্ষণের জন্য আসেন, তবে রাত্রিবাস করেন না। ফলে বাড়িটা দীর্ঘ সময় ধরে অব্যবহৃত পড়ে আছে। লোকের মুখে মুখে তাই এই আজগুবি রটনাগুলো রটেছে। এই ধারণায় বদ্ধমূল হল কৌশিকের মনে। তবে আজগুবি ভেবে উড়িয়ে দিলেও ওই দেওর ব্যাপারটা সে মন থেকে মুছে ফেলতে পারছে না। তাদের ফার্ম হাউসকে লোকে কেন যে দেওর বাড়ি বলে সেটা জানা দরকার। প্রশ্নটা অনবরত খোঁচা মারছে মনে। ফুলকিকে জিজ্ঞেস করবে কিনা ভাবতে ভাবতে প্রশ্নটা করেই ফেলে। আচ্ছা ফুলকি, এই দেও মানে কি রে? চুপ বাবু, রেত বিরেতে তেনার নাম নিতে লাইকো। নামটো নিলেই যদি এসে হাজির হয়। শুনেছি তোদের ওই বাড়িটা নাকি একটা পুরো বাড়ি হয়ে গেছে, তাই দেও এসে বাসা বেঁধেছে। তুই ওখানে রেতে থাকিস নে বাবু। কি যে বলিস ফুলকি, ফার্ম হাউসটা আবার পোড়ো বাড়ি হলো কবে থেকে? আমি তো আমার জ্ঞান হওয়ার পর থেকে আজ অব্দি বাড়ির কারো মুখে এমন কিছু শুনিনি। ওসব কথা কান দিস না রে ফুলিয়া, যত সব আজগুবি রটনা। এইসব ভুলভাল কথা বলে সাধারণ মানুষকে ভয় পাইয়ে রেখেছে এক শ্রেণীর সুবিধাবাদী লোক। কেন, আমার বাবা তো এককালে এখানে বহুবার যাতায়াত করেছেন, এখনো মাঝে মধ্যে আসেন। তেমন কিছু ঘটে থাকলে তো সবার আগে আমরাই জানতে পারতাম, তাই না? তাছাড়া এই ফার্ম হাউসে খেয়ে আবার দেহ হয়ে ঘুরে বেড়াতে যাবে বলতো? গ্রামবাসীরা কি দেখতে কি দেখেছে তার নেই ঠিক, দেহ বলে চালিয়ে দিচ্ছে শুধু শুধু। দেহটা ওসব মন গড়া কথা, বুঝলি?
কই, আমাদের লোকজন তো এতগুলো বছর ধরে কাউকে দেখতে পেল না। ওরা তো প্রায় সাফাই করতে আসে। দেওকে শুধু ধরে ধরে গাঁয়ের লোকেদেরই দেখা দিচ্ছে। যত সব উজবুকের দল। যাকে বাদ দে সেসব কথা, ফালতু সময় নষ্ট করতে লাভ নেই। এখন যা বলছি তা মন দিয়ে শোন। তোকে আমার খুব পছন্দ হয়েছে। আমি চাই আমি যে কটা দিন এই মালঞ্চ বাড়িতে থাকবো, সেই কদিন তুই আমার সমস্ত কাজকর্ম করে দিবি, রেঁধে বেড়ে খাওয়াবি, আর একটু ওই সেবা টেবা করে দিবি। কিরে, আসবি তো? কৌশিক লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফুলকির ঠোঁটের কোণে সম্মতির হাসি দেখে মনে মনে খুশি হয়। ড্রাইভ করতে করতে কল্পনা স্রোতে ভেসে যায় সে। হঠাৎ একটা বিরাট শব্দে চটকা ভেঙে যায় তার। কোত্থেকে একটা লোক এসে গাড়ির উপরে হুমড়ি খেয়ে পড়েছে। লোকটার আপাদ মস্তক কালো চাদরে ঢাকা, চোখ দুটো শুধু বেরিয়ে আছে। উইন্ডস্ক্রিনে আটকে থাকা সেই কাঁচের গুলির মতো জলজলে চোখ দুটোর দিকে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে গেল কৌশিকের। লোকটা স্থির দৃষ্টিতে কাঁচের বাইরে থেকে তাদের দিকেই তাকিয়ে আছে, কিন্তু কোনো মানুষ কিংবা বন্য জন্তুর চোখও অমন নিশ্চল পাথরের মতো হতে পারে না। এমন সময় হঠাৎ গাড়িটা অদ্ভুতভাবে নড়ে চড়ে ওঠে। কৌশিক অনুভব করে গাড়ির সামনের চাকা দুটো আর মাটিতে নেই। লোকটাকে নিয়ে ক্রমশ উপরের দিকে উঠে যাচ্ছে। পর মুহূর্তেই মনে হলো লোকটা যেন ইচ্ছে করেই হুমড়ি খেয়ে পড়েছে। আসলে সে গাড়িটাকে দুহাতে আঁকড়ে ধরে উল্টে ফেলতে চাইছে। তার মুখ থেকে একটা জান্তব হুঙ্কার বেরিয়ে আসছে। এও কি সম্ভব? হঠাৎ তার খেয়াল হলো পাশের সিটে ফুলকি নেই। সামনের লুকিং গ্লাসে চোখ পড়তেই তার গায়ের রক্ত যেন নিমেষে জল হয়ে গেল। মনে হলো সে যেন অনেকদিন আগেই পৃথিবীর মায়া কাটিয়ে কোনো অলৌকিক জগতে প্রবেশ করেছে। ব্যাক সিটে হেলান দিয়ে বসে আছে একটা বিভৎস বিকৃত নারী মূর্তি। গোটা শরীরটা পুড়ে কাঠ হয়ে গেছে। চোখ দুটো এমনভাবে পুড়ে গেছে যে সেখানে দুটো অন্ধকার কোটর ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। পেটের কাছে দলা পাকানো গোল মতো কি একটা আটকে রয়েছে। সেটাকে সে তার ঝলসানো দুটো হাত দিয়ে আঁকড়ে ধরে আছে। ওদিকে সেই লোকটা এখনো গাড়িটা আঁকড়ে ধরে আছে, কিন্তু তার গা থেকে চাদরটা খসে পড়ে গেছে। লোকটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না কৌশিক। লোকটার সারা শরীর রক্তাক্ত ও ক্ষত বিক্ষত, সব ব্যবচ্ছেদের মতন লম্বা লম্বা চেরা দাগে ভর্তি। মুখমণ্ডলে শুধু সেই কাঁচের গুলির মতো জ্বলন্ত চোখ দুটো ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই। নাক মুখ ফেটে চৌচির হয়ে গেছে। আর কিছু ভাবতে পারছি না কৌশিক। লোকটার এমন অবস্থা হলো কি করে? সেই মুহূর্তে খুব জোরে যান্ত্রিক আওয়াজ তুলে অন্য একটা লরি বেরিয়ে গেল তার গাড়ির গা ঘেঁষে। গাড়ির সামনের চাকা দুটো ততক্ষণে আরো উঁচুতে উঠে গেছে। অসম্ভব চাপ সৃষ্টি হচ্ছে কৌশিকের বুকে, পেটে। মনে হচ্ছে এক্ষুনি মুখ দিয়ে রক্ত উঠে আসবে, দম বন্ধ হয়ে মারা যাবে। মৃত্যু যখন শিয়রে, এমন সময় তার মনে হলো ঘাড়ের কাছে কেউ যেন খুব ঠান্ডা ভারী নিঃশ্বাস ফেলছে। হঠাৎ তার খেয়াল হলো সে অক্ষত অবস্থায় চালকের আসনে বসে আছে। কেউ যেন তাকে তুলে অতি যত্ন সহকারে সিটে বসিয়ে দিয়েছে। কিন্তু সে কিভাবে রক্ষা পেল? ওই লোকটা কি তবে তাকেই রক্ষা করতে এসেছে? কিছুই তার জানা নেই। এদিকে গাড়ির লাইটটা কখন যে নিভে গেছে
সেটা লক্ষ্য করেনি সে। হঠাৎ খুব কাছেই কোথাও থেকে যেন একটা জোর আর্তনাদ ভেসে এলো, আর তার সাথে নারী কণ্ঠের করুণ বিলাপ। আর এক মুহূর্তও দেরি না করে গাড়ি থেকে নেমে গেল কৌশিক। স্ট্রিট লাইটের আলোগুলো হঠাৎই এত আবছা হয়ে গেছে যে ভালো করে কিছুই বোঝা যাচ্ছে না। এ কার আর্তনাদ? কেই বা কাঁদছে অমন করে? অথচ আশেপাশে কাউকে চোখে পড়ছে না, কিন্তু আওয়াজটা আসছে কোথা থেকে? হঠাৎ লোকটার কথা মনে পড়ে গেল কৌশিকের। লোকটা তো এখন আর গাড়ির কাছে নেই। আশেপাশে অনেক খুঁজেও লোকটার কোনো সন্ধান পাওয়া গেল না। গাড়িটা এই মুহূর্তে মালঞ্চপুর গাঁয়ের সীমানায় দাঁড়িয়ে আছে। এখান থেকেই পাহাড়ি পথের শুরু। পাহাড়ের উচ্চতা খুব বেশি না হলেও তার খাদের গভীরতা অসীম। লোকটা ওই খাদে পড়ে যায়নি তো? কথাটা মনে হতেই কৌশিকের বুকটা ছ্যাঁত করে ওঠে। আর ঠিক তখনই তার ভাবনাকে যেন সত্যি করে দিয়ে খাদের ভিতর থেকে কারো আর্তনাদ ভেসে আসে। কৌশিক ছুটে যায় সেদিকে। খাদের কিনারে দাঁড়িয়ে নিচে তাকাতেই মাথা ঘুরে যায় তার। কারো শেষ আর্তনাদটুকু মিলিয়ে যাচ্ছে খাদের গভীরে। ওই লোকটাই কি তাহলে খাদে পড়ে গেছে? কান্নার শব্দটাও মিলিয়ে গেছে। কিন্তু কে কাঁদছিল অমন করে? কোনো উত্তর খুঁজে না পেয়ে হতাশ হয়ে গাড়ির দিকে পা বাড়ালো কৌশিক। কিন্তু গাড়িতে ওঠার মুহূর্তে একটা মিঠে পাহাড়ি বাঁশির সুর শুনে থমকে গেল সে। কৌশিক সম্মোহিত হয়ে পড়ল। এই সুর আমি আগেও কোথাও যেন শুনেছি, কিন্তু কিন্তু কোথায় শুনেছি আমার মনে আসছে না কেন। পাহাড় ছাপিয়ে বাঁশির সুরটা ক্রমশ আরো এগিয়ে এসেছে, অথচ কাউকে চোখে পড়ছে না। যেন কোনো অদৃশ্য শক্তি বাঁশি বাজিয়ে চলেছে তার কানের কাছে। কিন্তু বাঁশির সুরটাও হঠাৎ যেন আর্তনাদের মতোই মিলিয়ে গেল খাদের গভীরে। এসব কি ঘটছে তার সাথে? কেন ঘটছে? সবটা তো কখনো স্বপ্ন কিংবা হ্যালুসিনেশন হতে পারে না। কৌশিকের মাথা কাজ করছে না। কিছুক্ষণ অস্থিরভাবে পায়চারি করার পর বাধ্য হয়েই গাড়িতে উঠে পড়ে। অজস্র প্রশ্ন মাথায় ঘোরাফেরা করছে। কে সেই অদৃশ্য বংশীবাদক? ওই লোকটাই বা কে ছিল? সে কি হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল? কে কাঁদছিল অমন করে? খাদের ভিতর থেকে ভেসে আসা আর্তনাদটা তবে কি ওই লোকটারই ছিল? প্রশ্নগুলো বারবার মাথা চাড়া দিয়ে উঠছে। এদিকে এই ডামাডোলের মধ্যে ফুলকির কথা একবারও মনে পড়েনি তার। নানান কথা ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিল সে। হঠাৎ একটা পরিচিত কণ্ঠ শুনে চমক ভেঙে যায়। বাবু, গাড়িটা এখানে একটিবার থামা না কেনে? আমি নেমে যাই। মোর বুড়ো বাপটরে ওষুধ তো খাওয়াতে হবে বটে। বাপটর বহুত কঠিন অসুখ করেছে বাবু। মুই ছাড়া আর তার কেউ লাইকো। কাল সকালে তোর ঘরে যাইব বাবু। এখন একটিবার লামিয়ে দে না কেনে? কৌশিক ভাষা হারিয়ে ফেলেছে। ফুলকি এখনো তার পাশেই বসে আছে, অথচ কয়েক সেকেন্ড আগেও তো সে যখন গাড়িতে উঠেছিল তখন কেউ ছিল না। এটা কি করে সম্ভব? হঠাৎ ফুলকির চোখে চোখ পড়তেই বুকের রক্ত হিম হয়ে গেল তার। কিছুক্ষণ আগে দেখা সেই নারী মূর্তির কথা
মনে পড়ে গেল কৌশিকের। বিভৎস নারী মূর্তিটা এখন আর গাড়িতে নেই, কিন্তু ফুলকির শরীরটা ওই একই রকম নরকঙ্কালে পরিণত হয়েছে। ভয়ে গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না তার। কাঁপতে কাঁপতে কোনো রকমে হাত বাড়িয়ে ডোর লকটা খুলে দিল সে। কাল সকালে তোর লগে আবার দেখাটো হবে রে। শুক্রিয়া বাবু। কৌশিককে ধন্যবাদ জানিয়ে ফুলকি গাড়ি থেকে নেমে পড়ে। কৌশিক ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে ফুলকির দিকে। চেহারায় কোনো অস্বাভাবিকত্ব নেই তার। সেই কাজল পরা ভাসা ভাসা চোখ, কানে মাকড়ি, নাকে নথ, ঠোঁটের কোণে চটুল হাসি, উদ্ধত যৌবন, সবকিছু আগের মতোই সহজ স্বাভাবিক। ফুলকি স্বচ্ছন্দে কোমর দুলিয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের বাঁকে অদৃশ্য হয়ে গেল। মালঞ্চবাড়ি ফার্ম হাউসের সামনে যখন কৌশিকের গাড়িটা এসে দাঁড়ালো, তখন ঘড়ির কাঁটা রাত 1টার ঘর পেরিয়েছে। ক্লান্ত অবসন্ন কৌশিক টলমলো পায়ে ফার্ম হাউসের তালা খুলে ভিতরে ঢুকে আসে। মেঝেতে ফার্নিচারে হালকা ধুলোর আস্তরণ জমেছে। কোনো মতে বিছানা ঝেড়ে ঝুড়ে কৌশিক রাতটুকু কাটাবার মতো করে শুয়ে পড়ে। কতক্ষণ ঘুমিয়েছে তা খেয়াল ছিল না কৌশিকের। হঠাৎ একটা নরম মেয়েলি স্পর্শ পেয়ে চোখ খুলে তাকালো সে। কেউ তার গা থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দিয়ে মুখের উপর ঝুঁকে পড়েছে। কৌশিকের গা ছমছম করে ওঠে। অন্ধকারে কিছু ভালো করে দেখা যাচ্ছে না। উঠে লাইট জ্বালানোর সাহসটুকুও যেন হারিয়ে ফেলেছে। ভয়ে ভয়ে কোনো রকমে উঠে বসার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে দুটো নরম হাত তাকে জাপটে ধরে আবার বিছানায় শুইয়ে দেয়। তারপর হেসে ওঠে। এ বাবু, চিনতে পারিস লাই? মুই ফুলকিটো আছি বটে। তোর সিবার লগে এলুম রে। প্রথমে ভূত দেখার মতো চমকে উঠলেও ফুলকিকে এত কাছে পেয়ে কৌশিক ভীষণ খুশি হয়। ওকে নিয়ে একটু আগে অযথায় চিন্তা করছিল সে। সব তো ঠিকই আছে। এই সুবর্ণ সুযোগ আর কি হাতছাড়া করা যায়? এখন আর কৌশিকের মনে কোনো ভয় বা সংশয় নেই। ফুলকি নিজেই এসে হাজির হয়েছে তার কাছে। কৌশিক আর এক মুহূর্তও দেরি করে না। এক ঝটকায় ফুলকির শরীরটা বিছানায় উল্টে ফেলে দেয়। দ্রুত হাতে তাকে অনাবৃত করে নিজের বাকি পোশাকটুকুও খুলে ফেলে। কয়েকটা সেকেন্ড মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে ফুলকির দিকে। বিছানায় চাঁদের মায়াবী আলো এসে পড়েছে জাফরি কাটা জানলা দিয়ে। ফুলকির নগ্ন শরীরে সেই আলোর আঁকিমুখি তাকে আরো মোহময়ী করে তুলেছে। ওর ওষ্ঠ অদর মিলনের আকাঙ্ক্ষায় তীর তীর করে কাঁপছে। আর বিলম্ব না করে কৌশিক ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ফুলকির উপরে। তার বক্ষ যুগল দলিত মথিত হতে থাকে কৌশিকের পুরুষালী শক্ত হাতের মুঠোয়। ফুলকির উষ্ণ নরম ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেহের ওমটুকু শুষে নিতে মত্ত হয়ে ওঠে। হঠাৎ তার তলপেটে চোখ পড়তেই কৌশিকের সমস্ত উত্তেজনা উবে যায়। শরীর শিথিল হয়ে আসে তার। ওটা কি? ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ফুলকির গোপনাঙ্গ থেকে একটা ছোট গোল মতো মাংস পিণ্ড বেরিয়ে এসেছে, যেন প্রসবের মুহূর্তে জরায়ু থেকে বেরিয়ে আসা
কোনো সদ্যজাতের মাথা, আর ফুলকির চেহারাটা বদলে গেছে। হাড় জিরে জিরে কঙ্কালসার শরীরে, যেন কত কাল ধরে সে অভুক্ত রয়ে গেছে। দেখতে দেখতে হাড় জিরে জিরে চেহারাটা পরিণত হয়ে গেল গাড়িতে দেখা সেই বিভৎস নারী মূর্তিতে। ফুলিয়ার হাড় সর্বস্ব শরীর থেকে বেরিয়ে আসা ভ্রূণটাও এখন একটা ছোট কঙ্কালে পরিণত হয়েছে। কখন যেন এক রাশ মেঘ এসে চাঁদকে রাহুর মতো গ্রাস করে নিয়েছে। ঘরের মধ্যে জমাট বেঁধে রয়েছে অমাবস্যার চাপ চাপ অন্ধকার। সেই অন্ধকারে দু চারটে গোল আলোক বিন্দু অনবরত ওঠানামা করছে, সেগুলো হাওয়ায় ভাসছে। প্রথমে জোনাকির আলো মনে হলেও কিছুক্ষণের মধ্যেই কৌশিক টের পেল ওগুলো জোনাকির আলো নয়, সেগুলি অশরীরীদের চোখের অন্ধকোটরে জ্বলতে থাকা অগ্নিকুণ্ড। চার চারটে হিংস্র জ্বলন্ত চোখ তার দিকে তাকিয়ে আছে। সঙ্গে ভেসে আসছে নারকীয় গর্জন। কৌশিক আর সহ্য করতে পারে না, প্রচণ্ড ভয়ে চোখে অন্ধকার দেখে। তারপর মাথা ঘুরে পড়ে যায়। পূব আকাশে রং ধরেছে অনেক আগেই। শাল, সেগুন ইত্যাদি গাছগাছালিতে ঠাসা মালঞ্চপুর গ্রামের পরিবেশ অজস্র পাখির কলরবে মুখরিত। দূরে পাহাড় চূড়ায় কাঁচা সোনার রং ছড়িয়েছে প্রভাতী সূর্যের আলো। পাহাড়িয়া মিঠে বাঁশির সুরে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আরো মনোরম হয়ে উঠেছে। বনমোরগ আর টিয়ার ডাকে দিন শুরু হয় এখানে, কিন্তু টিয়ার ঝাঁকের সেই তীক্ষ্ণ ডাক এমনকি সূর্যের আলো পৌঁছয় না ফার্ম হাউসের ভিতরে। দরজা হাট করে খোলা, অথচ ঘরের কোনায় কোনায় এখনো স্যাঁতস্যাঁতে অন্ধকার জমাট বেঁধে আছে। কৌশিকের জ্ঞান ফিরে এসেছে। একটা মিষ্টি সুরেলা কণ্ঠ ভেসে আসছে। ও বাবু, ওঠ না কেনে, মুই কখন থেকে ডাকছি তোরে। ফুলকির গলা শুনে কৌশিক ধর্মর করে বিছানায় উঠে বসে। তার মনে হলো এতক্ষণ ধরে যা দেখছে সবটাই তাহলে দুঃস্বপ্ন ছিল। গতকাল রাত থেকে তার সাথে একটার পর একটা অস্বাভাবিক ঘটনা ঘটেই চলেছে। শেষ রাতেও যে অবিশ্বাস্য ঘটনাগুলো ঘটতে দেখেছে সেগুলো কি তবে শুধু দুঃস্বপ্নই ছিল, নাকি অত্যধিক চিন্তাভাবনার ফলে হ্যালিউসিনেট করছিল? যাই হোক, এই মুহূর্তে অনেকটা নিশ্চিন্ত লাগছে তার। তবে সে যেসব দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল, ফুলকি না থাকলে জ্ঞান আর ফিরেই আসতো না হয়তো। ভেবে শিউরে ওঠে সে। ফুলকিকে ধন্যবাদ জানিয়ে কৌশিক ওয়াশরুমের দিকে চলে যায়। কিন্তু ফ্রেশ হয়ে বেরিয়ে হাঁ করে তাকিয়ে থাকে। ফুলকি এর মধ্যেই গোটা ফার্ম হাউসটা ঝেড়ে মুছে ঝকঝকে তকতকে করে ফেলেছে। কোথাও এক ফোঁটা ধুলোর আস্তরণ নেই। বিছানায় ধপধপে সাদা চাদর টান টান করে পাতা। এমনকি লাগেজ থেকে জামা কাপড় বের করে ওয়ার্ড্রোবে সাজিয়ে রেখে দিয়েছে। উফ, ফুলকি তুই জাস্ট জিনিয়াস। কৌশিক মনে মনে তারিফ করে। ফুলকিকে থ্যাঙ্কস জানিয়ে কৌশিক ব্যাগ থেকে আরো কিছু জিনিসপত্র বের করে সাজাতে থাকে। এমন সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটে যায়। জিনিসপত্রের সাথে রাখা একটা ল্যামিনেট করা ফটো ফ্রেম দেখে ফুলকি হঠাৎ হিংস্র হয়ে ওঠে। মুখ থেকে একটা জ্যান্ত বহুঙ্কার বেরিয়ে আসে তার।
ছবিটা ছুঁড়ে ফেলে দেয় ঘরের কোণে। ঝনঝন করে ভেঙে চুরমার হয়ে যায় ফটো ফ্রেমটা। ফুলকির কাণ্ড দেখে রাগে কৌশিকের সর্বাঙ্গ জ্বলতে থাকে। মারমুখী হয়ে ছুটে যায় কৌশিক। ইউ ব্লাডি ফুল, তুই আমার সাদের ফটো ফ্রেমটা ভেঙে দিতে ইচ্ছা করে? তুই জানিস ওর আমার কত প্রিয় ছিল? ও, আমি তো ভুলেই গেছি তুই তো একটা আনপার গাওয়ার। ওটার মর্মই বা বুঝবি কি করে তুই? কৌশিক রাগে গজগজ করতে থাকে। পাহাড়ি ভাষায় অশ্রাব্য গালিগালাজ করে ফুলকিকে, কিন্তু কোনো উত্তর আসে না। ফুলকির চোখ থেকে আগুন ঝরে পড়ছে। হিংস্র পশুর মতো গর্জাতে গর্জাতে চোখের নিমেষে কোথাও যেন উধাও হয়ে যায় সে। কৌশিক এবার নিজের মাথার চুল ছিঁড়তে থাকে। ফুলকিকে একটু বেশি কড়া ভাষায় ধমক দিয়ে ফেলেছে। আফসোস হয় তার। ফুলকি হয়তো ফটো ফ্রেমটা ইচ্ছে করে ভাঙেনি। হটকেসে থাকা খাবারের গন্ধে হয়তো কোনো পোকামাকড় ব্যাগে ঢুকেছে। সেগুলোকে ফটো ফ্রেমে উঠতে দেখে বিষাক্ত পোকা ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর এই সিম্পল কথাটা এতক্ষণ মাথাতেই এলো না তার। ইস, মেয়েটাকে অতগুলো স্ল্যাং বলা উচিত হয়নি মোটেও। ওকে ডেকে মিটমাট করে নিতে হবে। কিন্তু ফুলকি তো রাগ করে ফার্ম হাউস থেকে বেরিয়ে গেছে। ও কি তবে বাড়ি চলে গেল? ফুলকির কথা ভাবতে ভাবতে হঠাৎ ফুলকির বলা সেই কথাটা মনে পড়ে যায় কৌশিকের। দেওর বাড়ি। রাত হলেই ফার্ম হাউসের বাগানে নাকি কোনো এক দেওকে ঘুরতে দেখা যায়। কেউ সেদিকে গেলেই দেও নাকি তাকে হত্যা করে গ্রাস করে। কিন্তু সে তো গোটা একটা রাত এই ফার্ম হাউসে কাটিয়ে দিয়েছে। কই, দেও তো তাকে মেরে ফেলেনি। কতগুলো দুঃস্বপ্ন ছাড়া আর কোনো অস্বাভাবিকতা নজরে আসেনি তার। ফুলকিকে সে কথা জানানো হলো না, তার আগেই চলে গেল মেয়েটা। কিন্তু ফুলকিকে তার চাই চাই, যেভাবেই হোক তাকে খুঁজে বের করতে হবে। ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসতেই হবে। পাহাড়ে এবার জম্পে শীত পড়েছে। এভাবে একা একা রাতের পর রাত উপোস করে থাকা যায় নাকি? যৌবন বৃথা যাবে যে। ফুলকিকে শুধু স্বপ্নেই পেয়েছে। বাস্তবে না পাওয়া অবধি শান্তি হবে না কিছুতেই। কৌশিক ফুলকিকে খুঁজতে ফার্ম হাউস থেকে বেরিয়ে পড়ে। শালবনের পথ ধরে হাঁটতে থাকে। সকাল হলেও বনপথ বেশ নিস্তব্ধ, নিঝুম। জনমানবের চিহ্ন মাত্র নেই। কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেও সে আদিবাসীদের ঘরগুলো দেখতে পেল না। যেন গোটা গ্রামটাই নিশ্চিহ্ন হয়ে গেছে জঙ্গল থেকে। এক রাশ হতাশা নিয়ে ক্লান্ত অবসন্ন মনে কৌশিক ঘরে ফিরে আসে। তারপর কখন যে সে ঘুমিয়ে পড়েছে সেটা আর তার খেয়াল নেই। একটা অদ্ভুত শব্দে যখন তার ঘুম ভাঙল, তখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। চাপ চাপ অন্ধকারে ছেয়ে আছে গোটা ফার্ম হাউস। কে যেন ঘরের ভিতর চলাফেরা করছে। তার পায়ের শব্দ শুনতে পাচ্ছে কৌশিক। যেন কোনো অতিকায় মানুষ সারা বাড়িতে ধপ ধপ করে হেঁটে বেড়াচ্ছে। অন্ধকারে ভালো করে কিছু ঠাওর করতে পারে না সে। এদিকে লাইট জ্বালাতে গিয়ে আর এক বিপত্তিতে পড়তে হলো তাকে। যতবার সুইচ অন করতে যাচ্ছে ততবারই একটা ঠান্ডা পিচ্ছিল হাত এসে সুইচগুলোকে নিভিয়ে দিচ্ছে। হঠাৎ ফুলকির কথা মনে পড়ে গেল তার। তবে কি সত্যি সত্যি ফার্ম হাউসে দেও বলে কেউ আছে? কৌশিক নিঃশ্বাস বন্ধ করে বসে থাকে। কে এই দেও?
কেমন দেখতে থাকে। হঠাৎ অন্ধকার ফুঁড়ে হিস হিসে ঠান্ডা গলায় কয়েকটা কথা ভেসে আসে। রক্তের বদলে রক্ত চায়, খুনের বদলে খুন, ছারখার করে দেবে প্রতিহিংসার আগুন। কৌশিক ভয়ার্ত চোখে সেদিকে তাকিয়ে থাকে। ওটা কোনো মানুষের কণ্ঠস্বর হতে পারে না। হঠাৎ একটা বিশাল ছায়ামূর্তি এগিয়ে আসে। অন্ধকারে কৌশিকের চোখ সয়ে এসেছিল। ছায়ামূর্তিটাকে দেখে চিনতে পারে সে, সেই লোকটা যে তার গাড়ির সামনে হুমড়ি খেয়ে পড়ে তাকে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করেছিল। লোকটার গায়ে এখনো সেই রক্তের দাগগুলো লেগে আছে। সে যে মৃত এখন তা স্পষ্ট বোঝা যাচ্ছে। লোকটা আসলে কে? কি তার পরিচয়? কেন সেই ফার্ম হাউসে দেহ হয়ে ঘুরে বেড়াচ্ছে? তাহলে কি তাদের মালঞ্চবাড়ি ফার্ম হাউসের সাথে লোকটার কোনো যোগসূত্র আছে? সে কোন প্রতিহিংসার কথা বলতে চাইছে? কি ঘটেছিল তার সাথে? আরও একটা কথা ভেবে আশ্চর্য হয়ে যায় কৌশিক। ওই অশরীরী তাকে প্রথম থেকে নানাভাবে ভয় দেখালেও এখনো পর্যন্ত তার কোনো ক্ষতি করেনি। তাহলে কি সে অন্য কারো প্রতীক্ষায় আছে? কৌশিক আর ধৈর্য ধরে রাখতে পারে না। সেই ছায়ামূর্তির উদ্দেশ্যে বলে ওঠে, কে কে আপনি? কি ঘটেছে আপনার সাথে? আপনার এমন অবস্থায় বা হলো কি করে? ছায়ামূর্তি কোনো উত্তর দিল না। অন্ধকারে মিলিয়ে গেল শুধু। কৌশিক বুঝে গেল ফুলকি কিছু ভুল বলেনি। কিন্তু ফুলকি সে যে রাগ করে চলে গেল, আর তো ফিরে এলো না। ওকে খুঁজতে গিয়েও খুঁজে পায় না সে। খালি হাতেই ফিরতে হয় তাকে। তবে কি এগুলো দুঃস্বপ্ন ছিল? ফুলকিকে কাছে পাওয়ার জন্য ছটফট করতে থাকে কৌশিক। সকাল হলে আবার ওই আদিবাসীদের গাঁয়ের খোঁজে বেরোতে হবে তাকে। ফুলকির সাথে দেখা হওয়া অত্যন্ত প্রয়োজন। সারাদিন পেটে কিছু পড়েনি। এখন হাত পুড়িয়ে রান্না করা ছাড়া আর কোনো উপায় নেই তার। এখানে আসার সময় কিছু চাল ডাল তেল মশলা আর একটা ইলেকট্রিক কুকার এনেছিল সে। কিছু বাসনপত্র লাগবে, তাই সে কিচেনে গিয়ে এটা সেটা হাতড়াতে থাকে। আচমকা একটা শিহরণ জাগানো ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে তার গায়ে লাগে। আবার সেই পরিচিত কণ্ঠ কানে আসে কৌশিকের। এ বাবু, তুই ঘরে যাতে কেনে? মুইকে এখানে ঢুকতে দে। রান্নাটা চাপাতি হবে তো নাকি? এসব তোর কম্য নয় কো। তুই ঘরে যেয়ে বস না কেনে। কৌশিক স্তম্ভিত হয়ে যায় ফুলকিকে দেখে। কোন পথে এলো সে? একটু আগে সেই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে যাবার পর সে তো দরজা বন্ধ করে দিয়েছে। তাহলে ফুলকি ফার্ম হাউসে এলো কি করে? ফুলকি কিভাবে সঠিক সময় এসে তাকে সাহায্য করছে? তারপরেই আবার কেন উধাও হয়ে যাচ্ছে? বারবার এমনটাই ঘটে চলেছে, অথচ এর কোনো সদুত্তর পায়নি সে। কৌশিকের মনের অবস্থা টের পেল ফুলকি। তবে তার সেই পরিচিত সুরেলা কণ্ঠ হঠাৎ বদলে গেল একটা অদ্ভুতুরে ফ্যাঁস ফ্যাঁসে স্বরে। ভাবনা কিসের বাবু? মুই তোর কোনো খেতে চাই নে রে। দেহটাও তোর কোনো খেতে চায় নে। কপাল দুসে ওর এমন হাল হয়েছে। আর একটু অপেক্ষা কর বাবু, সময় হলেই সব জানতে পারবি রে। মোমবাতির আলোয়
ফুলকিকে কেমন যেন ছায়া ছায়া রহস্যময় লাগছে, যেন তার সামনে কোনো অশরীরী দাঁড়িয়ে আছে। কৌশিক হতভম্ব হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে। সময় হলেই সে কি জানতে পারবে? ফুলকির কথাগুলো বারবার কানে বাজে। ফুলকি এখন পিছন ফিরে বাসনপত্র সাফাই করছে। আকর্ষণীয় তার দেহসৌষ্ঠ, মসৃণ পেট, কলসির মতো কোমর, নিখুঁত নিতম্ব দেশ, দেহের আনাচে কানাচে গোপন ভাঁজে কামনার আরোগ লুকিয়ে আছে। কৌশিক দু চোখ ভরে সেই সৌন্দর্যকে উপভোগ করে। ইলেকট্রিক কুকারের ব্যবহার ফুলকির জানা নেই। শেখানোর সুযোগে ফুলকিকে স্পর্শ করা যাবে ভেবে কৌশিকের শরীরে নতুন করে রোমাঞ্চ জাগে। কিন্তু পিছন থেকে ফুলকিকে জড়িয়ে ধরতে যেতেই আবার শক খাওয়ার মতো ছিটকে পড়ে মেঝেতে। ফুলকির গোটা শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। উষ্ণতার ছিটে ফোঁটাও নেই সেখানে। কোনো মানুষের শরীর কি এমন হিমশীতল হতে পারে? ফুলকি তার চোখে চোখ রেখে সরাসরি তাকিয়ে আছে। চোখের দৃষ্টি পাথরের মতো স্থির। এমন ঠান্ডা শীতল দৃষ্টি কখনো কোনো মানুষের হতে পারে না। কৌশিক নানাভাবে নিজেকে পরখ করতে থাকে। না, সে কোনো দুঃস্বপ্ন দেখছে না। এই মুহূর্তে সে যা দেখছে আর যা কিছু ঘটছে পুরোটাই বাস্তব। ফুলকির শরীরটা ছায়া হতে হতে ধীরে ধীরে আবার বদলে গেল গাড়িতে দেখা সেই বীভৎস নারী মূর্তিতে। ফুলকির পোশাক পরে সে তার চোখের সামনেই দাঁড়িয়ে আছে। এর মধ্যেই কখন যেন তার পরনের কাপড়খানা একেবারে তলপেটের নিচে নেমে গেছে। সেখান থেকে বেরিয়ে এসেছে একটা নবজাতকের নিষ্প্রাণ দেহ। কৌশিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ফুলকি কি তাহলে সত্যিই বেঁচে নেই? আরো শিশু সন্তান? দুজনের এমন দুর্দশা হলো কি করে? দৃশ্যটা দেখে কৌশিকের বুকের ভিতরে চিনচিন করে ওঠে। ফুলকির অপার্থিব মুখেও যেন বহু যুগের যন্ত্রণা ফুটে উঠেছে। তবে কি এই ফার্ম হাউসের সাথে ফুলকির মৃত্যুও জড়িয়ে আছে? কিন্তু কি সেই রহস্য? তার সমস্ত চিন্তাভাবনায় ছেদ ঘটিয়ে ফুলকির অলৌকিক কণ্ঠস্বর ভেসে আসে। খাবারটা খেয়ে নে বাবু, অনেক রাত হয়ে গেছে। কাল সকালে মুদের গায়ে যাস। এবার সব জানার সময়টা হয়েছে। কি বলবে ভেবে পায় না কৌশিক। শুধু কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। ফুলকি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। আর ঠিক তখনই অন্ধকার ভেদ করে একটা পাহাড়ি বাঁশির সুর তার কানে এসে বাজে। গতকাল খাদের ধারে এই সুরই শুনেছিল সে। বাঁশির সুরটা একদম কাছে চলে এসেছে। এমন সময় একটা অকল্পনীয় দৃশ্য দেখে কৌশিক হতবাক হয়ে যায়। কিছুক্ষণ আগে দেখা সেই লোকটার ছায়ামূর্তি এখন দরজার কাছে দাঁড়িয়ে এক মনে বাঁশি বাজিয়ে চলেছে। সুরটা ভীষণ চেনা। আগেও সে বহুবার শুনেছে, অথচ কোথায় যে শুনেছে তা মনে পড়ছে না কিছুতেই। এমন সময় বাঁশির সুর থামিয়ে সেই অশরীরী ছায়া তার নাম ধরে ডেকে ওঠে। কৌশিক, এখনো মুড়ে চিনতে পারিস লাই?
মুই তোর পরাণী রে। ছায়ামূর্তির কথা শুনে শৈশবের সব স্মৃতি মনে পড়ে যায় তার। তখন তার বয়স মাত্র 7 কি 8 হবে। অতীতের টুকরো টুকরো ছবি চোখের সামনে ভেসে ওঠে। অস্ফুট বুক ফুঁড়ে একটা কথা বেরিয়ে আসে, পরাণী কাকা, তুমি? শাল সেগুনের বন ঘেঁষে জোনা কয়েক আদিবাসীদের নিয়ে ঘর বা মাচাং বাড়ি গড়ে উঠেছে। প্রতিটা মাচাং ছন অর্থাৎ পাহাড়ি খড় এবং বাঁশের তৈরি। মাটি থেকে 5-6 ফুট উঁচুতে অবস্থিত। এছাড়া খড়ের ছাওয়া কিছু মাটির কুঁড়ে ঘরও ছড়িয়ে ছিটিয়ে আছে মাচাংগুলোর আশেপাশে। সামনের ঘাস জমিতে গবাদি পশু চড়ছে। আদিবাসীরা সকলেই যে যার কাজে ব্যস্ত। তাদের একজনকে পরাণীর নাম বলতেই সে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে। তারপর একটা নির্দিষ্ট মাচাঙের দিকে আঙুল তুলে দেখায়। অনেক ছোটবেলার কথা, তাই কোন বাড়িটা তা মনে ছিল না তার। মাচাঙের লাগোয়া এক চিলতে বারান্দায় একজন অতি বৃদ্ধ লোক বসে উদাস দৃষ্টিতে তাকিয়েছিল দূর পাহাড়ের দিকে। কৌশিক বাঁশের সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠে গেল। পরাণী কাকার বাবা নুদানি আদিবাসীদের সর্দার। বৃদ্ধ নুদানি কৌশিকের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। কৌশিক নিজের পরিচয় দিতেই বৃদ্ধের চোখের তারায় আগুন জ্বলে ওঠে। পর মুহূর্তেই সে আগুন নিভে যায়। স্নেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে কৌশিকের দিকে। শৈশবের কত স্মৃতি জড়িয়ে আছে এই বৃদ্ধ নুদানি আর তার একমাত্র ছেলে পরাণীর সাথে। একান্তে বসে 25 বছর আগে স্মৃতি রোমন্থন করে চলে ভিন্ন জাতির ভিন্ন প্রজন্মের দুটি মানুষ। পরাণী আর তার বউ ফুলমতিয়ার কথা মনে পড়ে গেছে তার। আজ থেকে 25 বছর আগে তাদের ফার্ম হাউসের বাগানে মালির কাজ করতে আসত পরাণী আর ফুলমতিয়া। ফুলমতিয়ার বয়স তখন মাত্র 16 কি 17 হবে। তাদের সমাজের রীতি রেওয়াজ অনুযায়ী খুব কম বয়সেই বিয়ে হয়ে গেছে দুজনের। তখনও ফুলমতিয়ার ছেলে মানুষই যায়নি। কাজের ফাঁকে ফাঁকে কৌশিকের সাথে খেলাধুলায় মেতে থাকত ফুলমতিয়া। আর পরাণী গাছতলায় বসে বাঁশি বাজাত এক মনে। তার সেই মিঠে বাঁশির সুরে কৌশিক খেলতে খেলতে ফুলমতিয়ার কোলেই ঘুমিয়ে যেত। ফুলমতিয়া আর পরাণীর সাথে খেলতে খেলতে অনেক সময় তাদের বাড়িও চলে যেত। তখন কৌশিকের স্কুলে ছুটি ছাটা পড়লেই ওরা ফার্ম হাউসে চলে আসত। কয়েকটা রাত কাটিয়ে আবার শহরে ফিরে যেত। ফুলমতিয়া আর পরাণী বাগান পরিচর্যার সাথে সাথে তাদের অন্যান্য সমস্ত কাজকর্মও করে দিত। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন ফার্ম হাউসে ফুলমতিয়ার আসা বন্ধ হয়ে গেল। পরাণীর যাতায়াতও কমে এলো ধীরে ধীরে। সে মাঝে মাঝে এসে গাছপালা ছেঁটে দিয়ে চলে যেত। যতটুকু সময় থাকত অবসরে বসে মনমরা হয়ে করুণ সুরে বাঁশি বাজাত। কৌশিককে ওদের ধারে কাছেও ঘেঁষতে দেওয়া হতো না। ফুলমতিয়া আসা বন্ধ করে দেওয়ার পর থেকে কৌশিক প্রতিদিন ওর কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করত। মায়ের কাছে শুনেছিল ফুলমতিয়ার নাকি একটা কঠিন অসুখ করেছে, তাই সে আর আসতে পারছে না। এদিকে রোগ ছড়াবার ভয়ে পরাণীর সাথেও তার মেলামেশা বন্ধ করে দেয়া হলো। তারপর থেকে সে যতবার ফার্ম হাউসে গেছে পরাণী বা ফুলমতিয়া
কাউকেই আর দেখতে পায়নি। ফার্ম হাউসের কাজকর্মের জন্য নতুন লোক রাখা হলো। সেই বছরই কৌশিককে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হলো। তারপর থেকে সে আর কখনো মালঞ্চবাড়ি ফার্ম হাউসে যায়নি। তারপর সময়ের নিয়মে একদিন তার মন থেকে শৈশবের সমস্ত স্মৃতি মুছে গেল। পরাণী আর ফুলমতিয়ার কথাও সে ভুলে গেল। এরপর 25টা বছর কেটে গেছে। এখন কৌশিক নিজের পায়ে দাঁড়িয়েছে। নতুন করে সে আবার মালঞ্চপুরে যাতায়াত শুরু করেছে। সে এই গ্রামের উন্নতি চায়। অতীতের হারিয়ে যাওয়া স্মৃতি আবার ফিরে এসেছে। পরাণী আর ফুলমতিয়াকে মনে পড়ে গেছে। অথচ তার সেই প্রিয় পরাণী কাকা আজ আর বেঁচে নেই। কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পর কেন এমন ভয়ঙ্কর দেহতে পরিণত হয়েছে, কৌশিক সেই রহস্য উদ্ঘাটন করার মনস্থির করে। কিন্তু পরাণীকে সে যে তাদের ফার্ম হাউসে দেখেছে, সে খবরটা নুদানির কাছে চেপে যায়। কিছু না জানার ভান করে পরাণীর কথা জিজ্ঞেস করতেই বৃদ্ধ আর চোখের জল ধরে রাখতে পারে না, ঝরঝর করে কেঁদে ফেলে। কৌশিকের মন খারাপ হয়ে যায়। কি বলে সান্ত্বনা দেবে তাকে? বাকি ঘটনাও তার কিছুই জানা নেই। সে এখন সবকিছু জানতে চায়। কিন্তু ফুলমতিয়া কোথায়? সে তো একবারও তার সামনে এলো না। আর সে কি কাজে ব্যস্ত রয়েছে? বৃদ্ধের কাছে ফুলমতিয়ার কথা জানতে চায় কৌশিক। কিন্তু ফুলমতিয়ার নাম শুনে বৃদ্ধ নুদানি মাথা হেঁট করে বসে থাকে। কৌশিক টের পায় কোনো এক অব্যক্ত যন্ত্রণায় বৃদ্ধ ভাষা হারিয়ে ফেলেছে। বেশিক্ষণ নিজেকে সামলে রাখতে পারে না নুদানি, একেবারে ভেঙে পড়ে। মাইয়াডারেও বাঁচাতে পারলি রে, ওর পরিবারটা ছাড়খাড় হয়ে গেল। কৌশিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কি শুনছে? ফুলমতিয়াও বেঁচে নেই। কিন্তু কি কারণে দুটো তরতাজা প্রাণকে এভাবে শেষ হয়ে যেতে হলো? কেন? কিভাবে? নুদানি প্রথমে মুখ খুলতে চায়নি। অনেক অনুনয় বিনয় করার পর সে যে কাহিনীটা শোনালো, তাতে লজ্জায় ঘেন্নায় একেবারে মাটিতে মিশে গেল কৌশিক। ঘটনাটা যেমন লজ্জার তেমনি নৃশংস। ঘটনাটা কল্পনা করতেও তার বিবেকে বাঁধছে। বৃদ্ধ নুদানিকে নিয়ে কৌশিক তাদের ফার্ম হাউসে ফিরে আসে। জনমানবহীন শুনশান রাস্তা। অন্ধকারে কুয়াশা ফুঁড়ে দুটো হেডলাইটের আলো হাই রোড ধরে জোর গতিতে এগিয়ে চলেছে। নামকরা কর্পোরেট সংস্থার কর্মকর্তা মিস্টার সুবিনয় মল্লিকের ঝাঁ চকচকে বিশাল গাড়িটা এগিয়ে চলেছে নির্দিষ্ট গন্তব্যের দিকে। ড্রাইভার যোগিন্দর একটা দৃশ্য দেখে খ্যাঁক খ্যাঁক করে হাসে। মনে মনে খান কয়েক খিস্তি ছুঁড়ে দেয়। साला हर रात नया लड़की, मालिक इतना पुट्ठा हो गया फिर भी ना जाने कहां से रोज रोज नया माल उठा के लाता है, भगवान ही जाने। যোগিন্দর বহু বছর ধরে মল্লিকের গাড়ি ড্রাইভারি করছে। তার বিশ্বস্ত সাগরেদও বটে। সে মল্লিকের অনেক কীর্তিকলাপের সাক্ষী এবং পয়সার জন্য সব রকম কাজ করতে প্রস্তুত। যোগিন্দর একবার পিছনে ঘাড় ঘুরিয়ে দেখে নিল। ব্যাক সিটে শুয়ে আছে সম্পূর্ণ নগ্ন দুটো শরীর, মিস্টার মল্লিক এবং তার অ্যাসিস্ট্যান্ট মিস সুতপা। দুজনের ঠোঁটেই অশ্লীল হাসি।
অশ্রাব্য গালিগালাজ আর সঙ্গমের শীতকারে পরিবেশটা ভারী হয়ে ওঠে। গাড়ি তখন গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছে। এমন সময় যোগিন্দারের খেয়াল হলো একটু দূরেই খাদের কাছে একটা লোক দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যেই লোকটা কিভাবে যেন গাড়ির সামনে চলে এলো। যোগিন্দার রেগে গিয়ে গাড়ির কাঁচ নামিয়ে বলল, हट जाओ रास्ते से, मरने का इरादा है क्या बुड़बक कहीं का। এদিকে গাড়ি থামতেই মিস্টার মল্লিক পিছন থেকে ধমকে ওঠে, पागल बुड़बक जो कोई भी हो, गाड़ी चला दो, फालतू का टाइम वेस्ट मत करो। কিন্তু গাড়ি স্টার্ট দিয়েও বেশি দূর এগোতে পারে না যোগিন্দার। কিছুক্ষণ পরপরই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। সেই ভবঘুরে লোকটাকে প্রতিটা বাঁকেই খাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। যোগিন্দার এবার ভয় পেয়ে যায়। সে এবার বুঝতে পারে গাড়ি নিয়ে বরাবর একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। লোকটা হঠাৎ তাকে ইশারায় গাড়ি থেকে নামতে বলে। যোগিন্দার মন্ত্রচালিতের মতো চুপচাপ গাড়ি থেকে নেমে পড়ে। ওদিকে মল্লিকের অবস্থা তখন শোচনীয়। সুতপা হঠাৎ ভায়োলেন্ট হয়ে পড়েছে। মল্লিকের তলপেটে চেপে বসে আঁচড়ে কামড়ে নিজের অসীম ক্ষুধার নিবৃত্তি করে চলেছে। মল্লিক অনেক কষ্টেও তাকে শরীর থেকে আলাদা করতে পারে না। ধীরে ধীরে সুতপার চেহারা বদলে যেতে থাকে। প্রবল অট্টহাসিতে ফেটে পড়ে। এই মুহূর্তে সে বিকৃত বিভৎস এক নারী মূর্তিতে পরিণত হয়েছে। পুরা কাঠের মতো চেহারা, মুখের এক পাশটা বিভৎসভাবে ঝলসে গেছে, অপর পাশে দগদগে ঘা থেকে রক্ত রস এখনো চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। ঝলসানো ফাঁকা মাথা, কয়েক গাছি চুল লেপ্টে আছে কপালের উপরে। পেটের কাছে নাড়ি ভুঁড়ি তলা পাকিয়ে গেছে। গাড়িটা ইতিমধ্যে আবার চলতে শুরু করেছে। সেই নারী মূর্তির দিকে তাকিয়ে মিস্টার মল্লিক ভয়ে চেঁচিয়ে ওঠে, কে তুমি? কি চাও? তুমি तो সুতপা नौ। ए जोगिंदर, ये लड़की को गाड़ी से उतार दो, ये कोई दूसरा लड़की है। ও কি এটার চোখ দিয়ে এমন আগুন ঝরছে কি করে? না না, ওটা কোনো মেয়ে হতে পারে না, ও একটা অশরীরী। এই গাড়ি থামা যোগিন্দার, আমাকে এই ডাইনিটার হাত থেকে বাঁচা, এখান থেকে পালাতে হবে, পালা পালা। কিন্তু চেঁচানোই সার হলো তার। যোগিন্দার কোনো উত্তর দিল না। তখনও সে জানে না ড্রাইভারের সিটে যে বসে আছে সে আসলে যোগিন্দার নয়। ওদিকে সুবিনয়ের শরীরে চাপটা ক্রমশ অসহ্য হয়ে উঠছে। একেবারে নাভিশ্বাস উঠে আসছে। কোনো উত্তর না পেয়ে কোনো মতে মাথা তুলে ওকে দেখার চেষ্টা করে সুবিনয়। কিন্তু ড্রাইভারের সিটে বসে থাকা অন্য একটা লোককে দেখে চেঁচিয়ে ওঠে। আর ঠিক সেই মুহূর্তেই খাদের ভিতর থেকে যোগিন্দারের শেষ আর্তনাদ ভেসে আসে। ততক্ষণে চালকের আসনে বসে থাকা লোকটির মুখের বিভৎসতা দেখে ভয়ে মাথা ঘুরে পড়ে গেছে সুবিনয় মল্লিক। তারপর তার আর কিছু মনে নেই। সুবিনয়ের জ্ঞান ফিরে এলো গভীর রাতে। সে যে গাড়িতে শুয়ে নেই তা বুঝতে বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু সে কোথায়? কে তাকে নিয়ে এসেছে? হঠাৎ সেই ভয়ঙ্কর লোকটার কথা
মনে পড়ে যায় তার। ভয়ে বুক ঢিপ ঢিপ করছে। লোকটা তাকে কোথায় এনেছে? চারপাশে অন্ধকার ছাড়া আর কিছু তো চোখে পড়ছে না তার। কানের কাছে একটা জান্তব ঘড়ঘড়ে আওয়াজ হয়ে চলেছে। ফিস ফিস করে কে যেন বলছে, আজই তোর শেষ দিন। কি ভেবেছিলি কেউ কিচ্ছু জানতে পারবে না, তাই না? যে জানার সে সব জেনে গেছে। যার শোধ নেবার সে তা নেবে। প্রতিশোধ, চরম প্রতিশোধ। ভয়ে বুক কেঁপে ওঠে সুবিনয় মল্লিকের। চিৎকার করে ডেকেও কারো সাড়া পাওয়া যায় না। আর সাড়া পেলেই বা কি, ওই নরাধমকে বাঁচাতে কেউ ছুটে আসবে না। বৃদ্ধ নদানির মুখে তৃপ্তির হাসি ফোটে। নরপিশাচটা এখনো জানেই না সে কোথায় এসে পড়েছে। ঘুটঘুটে অন্ধকারে কিচ্ছু চোখে পড়ছে না। হাসির শব্দ কানে আসছে শুধু। এমন সময় খুব কাছেই একটা পাহাড়ি বাঁশির সুর ভেসে আসে। সুরটা তার ভীষণ চেনা। সুবিনয় চমকে ওঠে। ঘরময় কারা যেন দাপিয়ে বেড়াচ্ছে। সে উঠে পালাবার চেষ্টা করেও ব্যর্থ হয়। কে যেন তার পা দুটোকে মাটির সাথে গেঁথে দিয়েছে। এমন সময় কোনো পুরুষের কাতর আর্তনাদ আর নারী কণ্ঠের কান্নার আওয়াজ ভেসে আসে। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যায় 25 বছর আগে এক ঝড় জলের রাতের কথা। এক ষোড়শী মেয়ে তার স্বামীর বুকে মাথা রেখে শুয়ে আছে। মেয়েটির নাম ফুলমতিয়া। সে 3 মাসের অন্তঃসত্ত্বা। ভাবী সন্তানের কথা বলছে তারা। কিন্তু একটা কালো পোশাক পরা লোক চাবুক হাতে কখন যে তার পিছনে এসে দাঁড়িয়েছে তা লক্ষ্য করেনি তারা। লোকটা হঠাৎ চাবুক মারতে শুরু করে ফুলমতিয়ার স্বামী পরাণীকে। পরাণীর বাবা কয়েকদিনের কাজ নিয়ে শহরে গিয়েছে। তার অনুপস্থিতির সুযোগে লোকটা সেখানে ঢুকে পড়ে। যন্ত্রণায় আঘাতে ছটপট করছে দেখে লোকটা তার মুখে লাথির পর লাথি মেরে নাক মুখ ফাটিয়ে দেয় এবং আরো জোরে জোরে চাবুক মারতে থাকে। মেয়েটি চিৎকার করে কেঁদে ওঠে। সে ততক্ষণে লোকটার মতলব টের পেয়ে গেছে। তবু স্বামীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। লোকটার পায়ে ধরে কাকুতি মিনতি করে বলে, মোর মরণ থেকে ছাড়ান দে বাবু। তুই যা চাস তাই হবে। পরাণীরে ছাড়ান দে, ছাড়ান দে। লোকটা তবুও তার কোনো কথা শোনে না। ইতিমধ্যে অন্য একটা লোক এসে ফুলমতিয়ার হাত পা বেঁধে ফেলে। ওদিকে আঘাত সহ্য করতে না পেরে পরাণী আধমরা হয়ে যায়। এরপর কালো পোশাক পরা লোকটা ফুলমতিয়াকে টেনে হিঁচড়ে নিজের গাড়ির কাছে নিয়ে যায়। একে শীতের রাত, তার উপর তুমুল বৃষ্টি। সবাই তখন ঘুমের ঘোরে। ফলে কেউ কিছুই টের পায়নি সেদিন। পরাণীর অচৈতন্য দেহটা দুমড়ে মুচড়ে ডিকিতে ঢুকিয়ে ড্রাইভারকে খাদের দিকে যেতে নির্দেশ দেয়। দেহটাকে খালের ভিতর ফেলে দেওয়াই উদ্দেশ্য ছিল তাদের। কিন্তু ঝড় জলের রাতে খাদে যাওয়ার ঝুঁকি আছে, সে কথা মনে হতে সিদ্ধান্ত পাল্টে গন্তব্যের দিকে রওনা দেয় তারা। পরাণীর দেহটাকে মাটিতে পুঁতে রেখে মেয়েটির উপর সারা রাত ধরে
পৈশাচিক অত্যাচার চালায় তারা। দুদিন পর ঝড় বাদল কমলে নিশুতি রাতে ফুলমতিয়াকে নিয়ে লোকটা সেখান থেকে চম্পট দেয়। যাবার পথে পরাণীর মৃত দেহটাকে খাদে ফেলে পালিয়ে যায়। লোকটা ফুলমতিয়াকে তার গোপন আস্তানায় আটকে রাখে এবং প্রতি রাতে ফুলমতিয়া ধর্ষিতা হতে থাকে। এত অত্যাচারের মধ্যেও একটু একটু করে তার শরীরে একটা প্রাণ বেড়ে উঠেছিল, যা ছিল পরাণীর শেষ স্মৃতিচিহ্ন। তবু লোকটা তাকে একটা রাতও রেহাই দেয়নি। শেষে একদিন রাতে তার প্রসব যন্ত্রণা ওঠে। সন্তান ভূমিষ্ঠ হবার মুহূর্তে যখন শিশুটির মাথা বেরিয়ে আসে, সেই অবস্থায় লোকটা ফুলমতিয়ার পেটে ছোড়া মেরে গায়ে আগুন ধরিয়ে দেয় এবং একইভাবে শিশুটির প্রাণও কেড়ে নেয়। তারপর খাদের কাছাকাছি একটা পরিত্যক্ত খনির ভিতরে দগ্ধ দেহগুলোকে পুঁতে রেখে আসে। এত বছর পর হঠাৎ পুরনো কথাগুলো মনে পড়ে যাওয়ায় মিস্টার মল্লিক বিচলিত হয়ে ওঠে। জায়গাটা সুবিধের নয় ভেবে আবার পালাবার চেষ্টা করে, কিন্তু এমন সময় বৃদ্ধ নুদানি একটা মোমবাতি জ্বালিয়ে মল্লিকের সামনে এসে দাঁড়ায়। মোমবাতির আলোয় নুদানিকে দেখে মল্লিক হতভম্ব হয়ে যায়। চোখ থেকে চশমাটা অনেকক্ষণ আগেই কোথাও খুলে পড়ে গেছে। এতক্ষণ মিশমিশে অন্ধকারে সে কিছু ঠাউর করতে পারেনি। এখন মোমবাতির আলোয় জায়গাটা ধীরে ধীরে চিনতে পারে। তার হাত পা ঠান্ডা হয়ে আসে। এই মুহূর্তে সে দাঁড়িয়ে আছে মালঞ্চবাড়ি ফার্ম হাউসের সেই গোপন কক্ষে, যেখানে মাটি খুঁড়ে পরাণীর দেহটাকে পুঁতে রাখা হয়েছিল কিছু দিনের জন্য। এতক্ষণ ধরে দাঁড়িয়ে যে ঘটনাটির স্মৃতিচারণ করছিল, 25 বছর আগে সেই ঘটনাটি সে নিজের হাতেই ঘটিয়েছিল। এতগুলো বছর পর মৃতদের আত্মা কালের নিয়মে আবার জেগে উঠেছে। আজই সেই বিশেষ দিন, আর নিস্তার নেই তার। মোমবাতি নিভে গেছে। আলকাতরার মতো জমাট বাঁধা অন্ধকারে 3 জোড়া অপার্থিব চোখ তাকে ঘিরে যেন প্রলয় নৃত্য করছে। একটি নারী, একটি পুরুষ এবং একটি ভূমিষ্ঠ প্রায় শিশু সন্তান। পালাবার বৃথায় চেষ্টা করে সুবিনয় মল্লিক। তার পা দুটো চিরতরে মাটির ভিতরেই গেঁথে গেছে। ভয়ে চিৎকার করে ওঠে সুবিনয় মল্লিক। সেই পরাণী আর ফুলমতিয়ার রক্তাক্ত ঝলসানো হাতগুলো এক এক করে এগিয়ে আসে তার টুঁটি টিপে ধরার জন্য। সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দেয় তীক্ষ্ণ নখরের আঘাতে। ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। নারকীয় হুঙ্কার ছেড়ে পরাণীর আত্মা সুবিনয় মল্লিককে একেবারে শূন্যে তুলে মাটিতে আছাড় মেরে ফেলে। সে মুখ থুবড়ে পড়ে নুদানির পায়ের উপরে। আমাকে ক্ষমা করো তোমরা, আমাকে ক্ষমা করো। জানি জানি আমি মহা পাপ করেছি। কথা দিচ্ছি আর কখনো এমন পাপ কাজ হবে না। ভুল হয়ে গেছে আমার। নিজেকে শুধরে নিতে বাকি জীবনটা আমি মানুষের সেবা করে কাটিয়ে দেব। আমাকে একবার আমাকে ক্ষমা করো তোমরা। কথা দিচ্ছি এই কাজ আর জীবনে করব না, জীবনে না। আমি বাঁচতে চাই।
আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। কাতর স্বরে বারবার ক্ষমা ভিক্ষা করতে থাকে সেই অপার্থিব শক্তির কাছে। বৃদ্ধ নুদানির পা জড়িয়ে বারবার ক্ষমা চায়, কিন্তু রাগে উত্তেজনায় পা সরিয়ে নিতে গিয়েও বৃদ্ধ নুদানি সুবিনয়ের মুখের দিকে তাকিয়ে কি যেন বোঝার চেষ্টা করে। এমন সময় অন্ধকার ফুঁড়ে একটা হুঙ্কার ভেসে আসে। না নুদানি, এই নোংরা লোকটাকে তুমি কিছুতেই ক্ষমা করো না। ও ক্ষমার অযোগ্য। ও নরকেও ঠাঁই হবে না। নরকের কীটেরা ওকে দেখে ঘেন্না পাবে। এই লোকটাকে দিনের পর দিন আমি কিছু না জেনে না বুঝে শ্রদ্ধা করে এসেছি, ভালোবেসেছি, কিন্তু ও যে এত বড় শয়তান তা আগে বুঝলে আমি নিজের হাতেই ওকে খতম করে দিতাম। এই নোংরা লোকটাকে নিজের বাবা বলতেও ঘেন্না করছে। ঘরের ভিতর এক অখণ্ড নীরবতা বিরাজ করছে। ঘটনার আকস্মিকতায় অশরীরীরাও যেন স্তব্ধ হয়ে গেছে। সুবিনয় মল্লিকের কিছু বলার মুখ নেই, মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে থাকে। কৌশিক হঠাৎ দেরাজের দিকে তাকায়। দেরাজের পাশের দেওয়ালে সেই চাবুকটা এখনো ঝোলানো রয়েছে। পূর্বপুরুষদের ব্যবহৃত চাবুক। ঘোড়সওয়ারির জন্য ওখানেই টাঙানো রয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে। আজ 25 বছর পর সেই চাবুকটা আবার সেজে উঠল তার যোগ্য উত্তরসূরির হাতে। কৌশিক নুদানির দিকে এগিয়ে গেল, চাবুকটা তার হাতে ধরিয়ে হুকুম দিল, 25 বছর আগে এই নোংরা লোকটা তোমার সবকিছু কেড়ে নিয়েছে, ওকে ছেড়ো না। এই নোংরা ধামটাকে তুমি নিজের হাতেই শাস্তি দাও নুদানি, তাহলেই আমি মহাপাপী সন্তান হবার পাপ থেকে মুক্তি পাবো। বৃদ্ধ নুদানির শরীরটা থরথর করে কাঁপছে। তার একমাত্র পুত্র ও পুত্রবধূর হত্যাকারীর চরম শাস্তি হোক, সেটা সেও মনে প্রাণে চায়। কিন্তু কৌশিক তাকে যে হুকুম দিয়েছে তা পালন করা যে তার পক্ষে সম্ভব নয়। বৃদ্ধ চাবুকটা হাত থেকে ফেলে দেয়। কৌশিক স্তম্ভিত হয়ে যায়। তার মন বলে নুদানি যে কাজটা পারেনি সেটা তাকেই সম্পন্ন করতে হবে, না হলে তার পাপের দায় মিটবে না। পরাণী আর ফুলমতিয়ার আত্মাও শান্তি পাবে না। কৌশিক চাবুক হাতে চোয়াল শক্ত করে দাঁড়ায়। হঠাৎ গোটা ফার্ম হাউসটা দুলে ওঠে, পায়ের তলা থেকে মাটি সরে যায়। গোটা বাড়িটা চোখের সামনে ঘূর্ণির মতো ঘুরছে। সুবিনয়ের পা দুটো হঠাৎ মাটি থেকে আলগা হয়ে যায়। সেই সুযোগে সে আবার পালাবার তাল করে, কিন্তু তার আগেই ফার্ম হাউসের মূল ফটকটা আপনা থেকেই তার মুখের ওপর বন্ধ হয়ে যায়। দরজা খোলার আপ্রাণ চেষ্টা করেও কোনো লাভ হয় না। অন্ধকার আরো গাঢ় হয়ে আসে। ঘরের মধ্যে কার যেন প্রসব বেদনা উঠেছে। চাপা গোঙানির সাথে ভেসে আসে নবজাতকের ভূমিষ্ঠ হবার শব্দ। সুবিনয় চমকে ওঠে চেনা গলার স্বর পেয়ে। মেঘের আড়াল থেকে খয়াটে চাঁদের মলিন আলো প্রবেশ করেছে জাফরি কাটা জানলাটা দিয়ে। সেই আবছা আলোয় সকলে দেখল ফুলমতিয়া দাঁড়িয়ে আছে সুবিনয়ের সামনে। একটা ছোট্ট নিষ্প্রাণ দেহ নারী শুদ্ধ ঝুলে আছে তলপেটের কাছে। সে এক বীভৎস করুণ দৃশ্য। ফুলমতিয়ার চোখের অন্ধ কোটরে প্রতিহিংসার আগুন জ্বলছে।
যার আঁচ লেগে ঝলসে যাচ্ছে সুবিনয়ের গোটা মুখ। দুটো লোহার মতো শক্ত হাত তার গলা টিপে ধরেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। হঠাৎ তার শরীরটা মাটি থেকে শূন্যে উঠে গেল। সিলিংয়ে ধাক্কা খেয়ে প্রবল ঝাঁকুনিতে ঘাড় ভেঙে এক পাশে কাত হয়ে যায়। সে হুমড়ি খেয়ে পড়ে, জোরে আর্তনাদ করে ওঠে। আগুনের হলকা ছুটে আসে পরাণীর চোখ থেকেও। সেই আগুন ধীরে ধীরে গ্রাস করে তাকে। কেউ বাঁচাতে আসে না। কোনো এক মায়া বলে তার কান ফাটানো আর্তনাদ কারো কানেই পৌঁছতে পারে না। সুবিনয়ের দেহে তখনও প্রাণ অবশিষ্ট ছিল। আর্তনাদ পুরোপুরি থেমে যায়নি। এমন পরিস্থিতিতে তার হঠাৎ মনে হলো পা বেয়ে কি যেন একটা উপরের দিকে উঠে আসছে। চোখের চামড়া পুড়ে গেছে, তাকাবার উপায় নেই। হাত দিয়ে কোনো মতে অনুভব করার চেষ্টা করে। হাতটা মুহূর্তের মধ্যে কোনো কিছুর কামড়ে রক্তাক্ত ফালা ফালা হয়ে যায়। তার আর্ত চিৎকার এবার ঘরে ঘরে পৌঁছে যায়। আশেপাশের বাসিন্দারা ছুটে এসেছে মালঞ্চবাড়ি ফার্ম হাউসের গোপন কক্ষে। একটা অপার্থিব ছোট্ট শরীর তার তীক্ষ্ণ নখের আঘাতে মাটি খুঁড়ে তুলে এনেছে নরকের অগণিত মাংসাশী কীটকে। মাংসের লোভে তারা সুবিনয়ের শরীরে উঠে বাসা বেঁধেছে। একটু একটু করে রক্ত মাংস খুবলে নিয়ে তাকে ভোগ করছে নারকীয় উল্লাসে। ঠিক যেমন করে সে তিলে তিলে ভোগ করে হত্যা করেছিল ফুলমতিয়াকে। গগন বিদারী আর্তনাদ শুনে গ্রামবাসীরা ছুটে এসেছে শয়তানের মৃত্যু দেখতে। এতদিন তারা সবাইকে যাকে দেও ভেবে ভয় পেত, সে আসলে নুদানির ছেলে পরাণী। তা দেখে বাক রুদ্ধ হয়ে গেছে তারা। ফুলমতিয়া আর পরাণীর মৃত্যু রহস্য বহু বছর ধরে তাদের অজানায় থেকে গেছে। তারা সবাই ভেবেছিল পরাণী টাকা পয়সার লোভে তার বৃদ্ধ বাবাকে ছেড়ে ফুলমতিয়াকে নিয়ে শহরে পালিয়ে গেছে। এমন রটনায় রটানো হয়েছিল তার নামে। কিন্তু সবাই একথা বললেও নুদানি তা বিশ্বাস করেনি। শহর থেকে ফিরে যখন পরাণী আর ফুলমতিয়াকে কোথাও খুঁজে পাওয়া গেল না, তখন সে আন্দাজ করতে পেরেছিল মারাত্মক কোনো বিপদ ঘটে গেছে তাদের সাথে। ফুলমতিয়ার উপর কিছু বদলোকের যে কুনজর পড়েছে, নুদানি তা টের পেয়েছিল। পথে ঘাটে যাতে কোনো বিপদ না হয়, তাই নুদানি ফুলমতিয়ার কাজে যাওয়া বন্ধ করে দিয়েছিল। কিন্তু সেই ফার্ম হাউসের মালিকই যে ফুলমতিয়াকে অপহরণ করার জন্য লোক লাগিয়েছিল, তা ঘুণাক্ষরেও টের পায়নি। সে ভেবেছিল বাইরের লোকজন বেড়াতে এসে ফুলমতিয়াকে উত্ত্যক্ত করছে। এদিকে ফুলমতিয়াকে না পেয়ে তারা প্রায়ই পথে ঘাটে পরাণীকে মারধর করে হুমকি দিতে থাকে। শেষে পরাণীও যাতায়াত বন্ধ করে দেয়। এদিকে কেউ যাতে কোনো রকম সন্দেহ না করে, তার জন্য সুবিনয় নিজের পরিবারের কাছে ফুলমতিয়ার ছোঁয়াচে রোগের কথা বলে তাদের দূরে সরিয়ে রাখে। পরাণীকে কৌশিকের কাছে যাওয়া বন্ধ করে দেয়া হয়। হঠাৎ একদিন পরাণীর যাতায়াতও পুরোপুরি বন্ধ হয়ে যায়। সবই যে সুবিনয়ের কারণে ঘটেছে তা কেউ টের পায়নি।
সুবিনয় শহর থেকে নতুন লোক এনে ফার্ম হাউসের কাজে নিযুক্ত করে। গ্রামবাসীরাও বড়লোকের খেয়াল ভেবে সেসব নিয়ে কোনো মাথা ঘামায়নি। এতে সুবিনয় সুবিধেই হয়েছিল। সে সুযোগের অপেক্ষায় ছিল। নুদানি কাজ নিয়ে একদিন শহরে রওনা দিল। সেদিন থেকে হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। সেই সুযোগে সেই রাতেই সুবিনয় পরাণীকে মেরে ফুলমতিয়াকে তুলে নিয়ে আসে। সকলের সন্দেহ এড়াতে ফুলমতিয়াকে গোপন কক্ষে আটকে রেখে বেশ কয়েকদিন সুবিনয় ফার্ম হাউসেই কাটিয়ে দেয়। ওই কক্ষের মাটিতেই পরাণীর দেহ পুঁতে রেখেছিল সে। প্রতিদিন রাতে গোপন কক্ষে গিয়ে নিজের পাশবিক ক্ষুধা মিটিয়ে আসত। গ্রামের কেউ তা ঘুণাক্ষরেও টের পায়নি। সুবিনয়ের পায়ের নিচের মাটি সরে দু ফাঁক হয়ে গেছে ইতিমধ্যে। তার শরীরটা একটু একটু করে মাটির তলায় তলিয়ে যাচ্ছে। এক সময় শেষ আর্তনাদটাও মিলিয়ে গেল পাতালের গহ্বরে। সুবিনয়ের মৃত্যুতে কৌশিকের মনে বিন্দু মাত্র কোনো অনুতাপ নেই। সে আজ পাপ মুক্ত হয়েছে। শুধু একটা কথা ভেবে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ফুলমতিয়ায় যে ফুলকির রূপ ধরে তাকে অতীতের ইঙ্গিত দিয়ে গেছে, সেটা বোঝার পর থেকে বারবার একটা কথাই তার মনে পড়ছে। ফুলকিকে ভোগ করার জন্য সেও তো নানাভাবে চেষ্টা চালিয়েছে। সে কথা ভেবে লজ্জায় অনুতাপে কৌশিকের মাথা হেঁট হয়ে যায়। হঠাৎ ফুলমতিয়া ওরফে ফুলকির অলিক স্বর কানে আসে। এ খুশি বাবু, মন খারাপ করিস নে। মুই তোর খেলার সাথীটা ছিলাম বটে। মুই পরাণী দুজনায় তোকে কত ভালোটো বেসেছি। তুই তো মুদের খুশি বাবু। তুই খুব ভালো মনের আদমিটো আছিস রে। ভালোটো থাকিস। মুদের এবার যাবার সময়টা হয়ে গেছে। মোরা যাই রে। কৌশিকের চোখে কৃতজ্ঞতার অশ্রু। ফার্ম হাউসে আসার সময় পরাণী তাকে অনেক বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে। কৌশিক ছলো ছলো চোখে তাকিয়ে থাকে ওদের শান্ত অপার্থিব মুখের দিকে। চলে যাওয়ার মুহূর্তে পরাণীর অলিক কণ্ঠ ভেসে এলো আবার। কৌশিক, মোর বাপটরে তুই দেখিস, ভালো থাকিস তোরা। মুই এবার আসি কিনে। অশরীরী হলেও তারা যে প্রিয়জন, তাই তাদের বিদায় দিতে গিয়ে কৌশিকের মন ভারাক্রান্ত হয়ে ওঠে। বৃদ্ধ নুদানি তার ঘোলাটে কাঁচের চশমাটা খুলে ধুতির খুঁটে চোখ মুছে নেয়। কৌশিক তাকে ধরে ধরে বাইরে নিয়ে আসে। দুজনে উদাস চোখে তাকিয়ে থাকে আকাশের দিকে। একটি দুটি করে অসংখ্য তারা জেগে উঠেছে। ফুলমতিয়া, পরাণী আর তাদের শিশু সন্তান ধীরে ধীরে মিশে গেল সেই তারাদের মাঝখানে।
তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাথে গল্পটি শেয়ার করুন নিজের বন্ধু বান্ধব এবং নিজের প্রিয়জনের সাথে, যাতে তারাও আমাদের গল্পটা শুনতে পারে এবং আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে। এবং কমেন্ট করে জানান গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরের গল্পে। সকলকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন এবং শুনতে থাকবেন চিচিং ফাং ক্লাসিক্স।